হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নাম্বার 6। তোমরা জানো প্রতি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই দুটো দিন আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করে থাকি বিভিন্ন চ্যাপ্টারের ওপর বেস করে। তো এই দুটো দিন আমরা ইংলিশের বিভিন্ন নিয়ম শেখার চেষ্টা করি এবং অন্যান্য দিনগুলোতে আমরা ইংলিশের সেট করি, যেখানে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করি। তো এই সমস্ত ইংলিশের ক্লাসগুলো তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম, এক্সাইজ মেন এক্সাম, কলকাতা পুলিশ মেন এবং এসএসসি জিডির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আসতে চলেছে, কেননা তোমাদের ডাব্লিউবিপি এসআই এর কিন্তু দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছো এক এক করে কিন্তু সব পরীক্ষাগুলো আসতে চলেছে। তো বিগত 5টা ক্লাসে আমরা টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ শিখেছি এবং আজকে 6 নম্বর ক্লাসে আমরা করব টেন্স অর্থাৎ সেন্টেন্স অর্থাৎ বাক্য। বাক্য কিভাবে আমরা গঠন করতে পারি, কত ধরনের বাক্য রয়েছে সেই সম্বন্ধে ডিটেলসে আজকে জানবো। তো গোটা ক্লাসটা তোমরা ফলো করবে এবং প্রতিদিন দুপুর 3টের সময় এই ক্লাসগুলো ফলো করবে। তো ক্লাসটা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইবুক লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির সম্পাদনায়। তোমরা জানোই 5ই ডিসেম্বর 2021 12টা থেকে 1টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ডাব্লিউবিপি এসআই পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এই ইবুকটায় তোমরা পাবে 4000 প্রশ্ন উত্তর, গণিত এবং রিজনিং সহ জিকে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, অর্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা। একদম কম্প্যাক্ট ইবুক রয়েছে। লাস্ট মিনিট সাজেশন, ডেসক্রিপশন বক্সে এই ইবুকটার লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবেই এবং সেখান থেকে কিন্তু তোমরা এই ইবুকটা পারচেস করে নাও। এখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন তোমরা কিন্তু এসআই তে কমন পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো আজকে আমরা কি করব বললাম, সেন্টেন্স অর্থাৎ বাক্য। তো বাক্য কি আগে আমরা দেখব, আজকে পুরোটাই থিওরির ক্লাস। A sentence is a word or group of words that must expresses a complete idea or sense or meaning and that may consist of a subject and a verb. খুবই গুরুত্বপূর্ণ এই বাক্যটা, ঠিক আছে, বা এই সংজ্ঞাটা কি বলতে চাইছে দেখো। এই যে ইংলিশটা বললাম তার নিচেই বাংলা অর্থটা দেয়া রয়েছে, দেখে নাও। যে শব্দ বা শব্দ সমষ্টি, দেখো এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত হয় তাকেই আমরা সেন্টেন্স বা বাক্য বলে থাকি। অর্থাৎ কিছু শব্দ বা কিছু শব্দ গুচ্ছ সেগুলো খুব ভালোভাবে পরপর বসে কর্তা, ক্রিয়া, বিষয় এই সমস্ত গুলো পরপর বসে কোনো একটা সম্পূর্ণ একটা অর্থপূর্ণ যদি লাইন তৈরি করে সেইটাকে আমরা বলবো কি বাক্য। এটা গেল বাক্যর সংজ্ঞা। নেক্সট আমরা দেখব, দেখো একটা এক্সাম্পল, উদাহরণ বাক্য কেমন হয়। দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আমরা ইংরাজি প্রতিদিন প্র্যাকটিস করি। তো দেখো হেয়ার উই, এই উইটা হলো কি সাবজেক্ট অর্থাৎ কর্তা। আমরা সেন্টেন্সের সংজ্ঞার মধ্যে পড়লাম যে একটা কর্তা থাকবে। প্র্যাকটিস ইজ ভার্ব, প্র্যাকটিস হলো কি, এই প্র্যাকটিস হলো কি ভার্ব বা ক্রিয়া। এবং ইংলিশ ইজ অবজেক্ট, ইংলিশ হলে কর্ম, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। অ্যান্ড এভরিডে ইজ অ্যাডভার্ব, এবং এভরিডে হলো অ্যাডভার্ব। ওকে, তো দেখো নিচে কি বলেছে, বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ মূলত সেন্টেন্স বা বাক্যের দুটো অংশ থাকে। কি কি অংশ থাকে, এক হলো সাবজেক্ট এবং দুই হলো প্রেডিকেট। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি। তো এবার আমরা দেখব সাবজেক্ট কাকে বলবো এবং প্রেডিকেট কাকে বলবো। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব। দেখো সাবজেক্ট, এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ পার্সন অর থিং অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড অর রিটেন। কি বলছে, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় সেন্টেন্সের মধ্যে সেটাকেই বলা হয় কি সাবজেক্ট বা কর্তা। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যার ব্যাপারে
যে ব্যক্তির ব্যাপারে, যে বস্তুর ব্যাপারে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা তৈরি করা হচ্ছে, যাকে নিয়ে সেন্টেন্সটা করা হচ্ছে, যার ব্যাপারে বলা হচ্ছে, সেই হলো কর্তা বা সাবজেক্ট। নেক্সট দেখো প্রেডিকেট কি, and the predicate that says what the subject does। এবং প্রেডিকেট হলো কি, যা সাবজেক্ট বা কর্তার সম্পর্কে বলে বা করে বা লিখে তাকেই প্রেডিকেট বলে। অর্থাৎ কর্তা ব্যতীত বাক্যের পুরো অংশটাই কিন্তু গোটাটাই প্রেডিকেট। অর্থাৎ কর্তাটাকে যদি আমরা সেন্টেন্সের মধ্য থেকে বাদ দিয়ে দিই, যেটুকু অংশ পড়ে থাকছে সেটাই হলো গোটাটা প্রেডিকেট। নেক্সট দেখো আমরা বোঝার চেষ্টা করব একটা এক্সাম্পলের মধ্যে দেখে। দেখো ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল, অর্থাৎ এই যে এক্সাম্পলটা উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এইখানে দেখো উই ইজ সাবজেক্ট, অর্থাৎ এইখানে উইটা হলো কি শুধুমাত্র সাবজেক্ট, আর প্র্যাকটিস ইংলিশ এভরিডে ইজ প্রেডিকেট। এবং এই সাবজেক্টটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে রয়েছে প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এটা গোটাটাই হয়ে যাবে কি প্রেডিকেট। এ সেন্টেন্স ইউজুয়ালি স্টার্টস উইথ এ সাবজেক্ট অ্যান্ড দেন প্রেডিকেট কামস। অর্থাৎ সাধারণভাবে কোনো একটা বাক্য সব সময় কি হয়, সাবজেক্ট অর্থাৎ কর্তা প্রথম থাকে, কর্তা দিয়েই সেন্টেন্সটা শুরু হয় এবং কর্তার পর থেকে বাকিটা কি আসে, প্রেডিকেট চলে আসে। এবার দেখো কি করব, এবার পড়বো আমরা কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কত ধরনের হয়। দেখো সেন্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু 5 ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অফ অর ফাংশন। অর্থাৎ অর্থ বা কাজের ওপর ভিত্তি করে ইংরেজিতে সেন্টেন্সকে সাধারণত 5 ভাগে, 5 ক্যাটাগরিজ, 5 ভাগে ভাগ করা যায়। তো সেগুলো কি কি আমরা দেখে নেব, 5টা ভাগ কি কি সেন্টেন্সের রয়েছে। দেখো দেয়ার এই 5টা ভাগ কি কি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। তারপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য। তারপরে দেখবো দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে উপদেশমূলক, উপদেশমূলক বাক্য। তারপর দেখো অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স হলো প্রার্থনা সূচক বাক্য। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে অব্যয় সূচক, অব্যয় সূচক বাক্য। ওকে, এগুলো সব বাংলায় আমরা পড়েছি, কিন্তু আরো একবার আমাদের রিভাইজ দিতে হবে। গ্রামার শেখাটা কিন্তু মাস্ট প্রয়োজন আমাদের ইংরেজিদের মধ্যে। শুধু গুটিগত কিছু এমসিকিউ করলে কিন্তু হবে না, আমাদের গ্রামারটা শেখাটা খুবই প্রয়োজন। তো এই হলো 5টা সেন্টেন্সের ধরন। এবার আমরা এই 5টা সেন্টেন্সকে ডিটেলসে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, প্রতিটার এবার ডিটেলস আলোচনা করব। কার কেমন স্ট্রাকচার, কাকে আমরা অ্যাসার্টিভ বলবো, কাকে আমরা ইন্টারোগেটিভ বলবো। তো তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, নেক্সট ইয়ার 2022 সালকে টার্গেট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের একটা সম্পূর্ণ ব্যাচ কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 17ই নভেম্বর থেকে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 17ই নভেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছে এবং আরো একটি ব্যাচ শুরু হতে চলেছে কিছু নতুন স্টুডেন্টদের নিয়ে, সেটা 1 ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। তোমরা যদি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এই ব্যাচ কোর্সে ভর্তি হও, 80% প্রশ্ন কিন্তু হুবহু তোমরা কমন পেয়ে যাবে এবং পরীক্ষা পর্যন্ত তোমাদের গাইডেন্সটা দেওয়া হবে। সম্পূর্ণ বিষয়ভিত্তিক, সাথে প্রতিটা বিষয়ের অধ্যায় ভিত্তিক এবং পুলিশ পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে জিকে, গণিত, ইংরাজি এবং রিজনিং এর, এখানে সম্পূর্ণ ভিডিও ক্লাস এবং সাথে সেই ক্লাসের তোমাদের যে স্টাডি মেটেরিয়াল পিডিএফ এর মাধ্যমে দেওয়া হচ্ছে। কমপ্লিট তোমাদের দেখো প্রিলিমিনারি এবং মেনের কিন্তু প্রস্তুতি এখান থেকে দেয়া হচ্ছে এবং সিআরপি একাডেমির তরফ থেকে তোমরা জানো প্রশ্ন কমনের সর্বাধিক রেকর্ড রয়েছে। তো নিচে দেয়া দেখো 9647553612 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও নিজেদের সিলেকশন পাকা করার জন্য। নেক্সট দেখো আমরা যে এই 5টা আমরা ভাগ দেখলাম সেন্টেন্সের, সেই 5টা ভাগকে এবার আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথম যে ভাগটা দেখেছিলাম সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কাকে বলবো। দেখো অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সিম্পল জেনারেল স্টেটমেন্ট অর অ্যাসারশন আইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। অর্থাৎ কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সাধারণ বিবৃতি
মূলক একটি বাক্য যেটা হয় হ্যাঁবাচক হবে অথবা নাবাচক হবে। ওকে, ওই জন্য আমরা বললাম বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। তো কি বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত একদম নর্মাল একটা স্টেটমেন্ট বা বাক্য যেখানে মানে যে সেন্টেন্সটা হয় হ্যাঁবাচক হবে অথবা নাবাচক হবে। দেখো প্যাটার্ন দেখো কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো প্রথমেই আসবে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরেই আমরা কি বসাবো, ভার্ব বসাবো। তারপরে অবজেক্ট, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমেই আসবে সাবজেক্ট এবং তারপরেই আসবে ভার্ব। এবং নর্মাল যে সেন্টেন্সগুলো হয়ে থাকি, আই ইট রাইস, ইউ গো স্কুল, এই সব সেন্টেন্সকেই আমরা বলে থাকি অ্যাসার্টিভ। তো দেখো নেক্সট স্লাইডে এক্সাম্পল কিছু দেখে নেব। দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেখো ইংলিশ সাবজেক্ট, ইজ বি ভার্ব, অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা কি অবজেক্ট। তো এই সেন্টেন্সের মধ্যে কোনো রকম ঘুর প্যাঁচ নেই, একদম সোজা সাপটা সাধারণ বাক্য। তো এটাকেই আমরা বলে থাকি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো এটা অ্যাফার্মেটিভ কেন, এখানে কোনো নো শব্দটা যুক্ত নেই, অর্থাৎ এটা হ্যাঁ বাচক। তারপরে সেন্টেন্সে দেখো উই ডু নট ডু ব্যাড থিংস, আমরা কোনো ধরনের খারাপ কাজ করি না। দেখো উই ডু নট, এখানে সাবজেক্ট উই, তারপরে দেখো ডু নট এটাও কিন্তু ভার্ব, তারপর ডু ব্যাড থিংস এইটা হলো গোটাটা তোমার কমপ্লিমেন্ট। তো দেখো সাবজেক্টের পরেই ভার্ব বসে, তো এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা দুটো ভাগ দেখলাম, একটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক, আর যেহেতু দেখো এখানে ডু নট রয়েছে অর্থাৎ করি না, তার মানে এটা হবে নেগেটিভ বা নাবাচক। তারপরে দেখো এভরিবডি শুড নো ইংলিশ, এবং প্রত্যেকের ইংরাজি জানা উচিত, এটা হলো মডাল অক্সিলারি দিয়ে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা কিন্তু এই অ্যাফার্মেটিভের মধ্যেই পড়ছে। ঠিক আছে, অ্যাফার্মেটিভের মধ্যেই পড়ছে, যেটা মডাল অক্সিলারি দিয়ে একটা সেন্টেন্স তোমাদের দেখানো হয়েছে। তো এটা গেল পুরো অ্যাসার্টিভ সেন্টেন্স, একদম নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে খুব বেশি মানে শেখার কিছু নেই, কেননা এই সেন্টেন্সগুলো আমরা চিরাচরিতভাবে ব্যবহার করে থাকি, কেন এগুলো সাধারণ সেন্টেন্স। নেক্সট যে সেন্টেন্সটা পড়েছিলাম সেটা হলো যে ভাগটা, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। দেখো কি বলছে, an interrogative sentence ask question about a person or thing, অর্থাৎ একটা প্রশ্নবোধক বাক্য, সেই বাক্যের মধ্যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর ব্যাপারে কি করা হয়, কোশ্চেন করা হয় বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ইট অলওয়েজ ইন্ডস উইথ এ নোট অর ইন্টারোগেশন কোশ্চেন মার্ক, দেখো এই কোশ্চেন মার্ক, এবং এই সেন্টেন্সটা সবসময় শেষ হয় একটা জিজ্ঞাসামূলক একটা প্রশ্ন নিয়ে, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন কিন্তু মাস্ট থাকবে। তো এই রকম সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। এবার দেখো দেয়ার আর টু ওয়েজ টু ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেয়ার আর টু ওয়েজ টু ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর দুটো পথ রয়েছে। এক নম্বর পথটা দেখো, বিগিনিং উইথ হেল্পিং ভার্বস, অর্থাৎ হেল্পিং ভার্বস বা আমরা যেগুলোকে আমরা বি ভার্ব বলে থাকি, সেই বি ভার্ব একদম শুরুতে বসিয়ে আমরা করতে পারি। দেখো হেল্পিং ভার্বস এর কিছু উদাহরণ দেওয়া রয়েছে, দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এম ইজ আর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে, এবং হ্যাভটা প্রেজেন্ট টেন্সে, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে, এবং হ্যাডটা কি পাস্ট টেন্সে। তারপর দেখো মডাল অক্সিলারি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এইগুলো ব্যবহার একদম সাবজেক্টের আগে করে আমরা তৈরি করতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দেখো এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হচ্ছে। দেখো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন পড়েছিলাম তখন কি করেছিলাম, প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে কি ছিল ভার্ব, তাই তো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু এখন দেখো প্রথমে ভার্ব বা বি ভার্ব, তারপরে সাবজেক্ট, এই রুলটা ফলো হবে। তো দেখো প্রথমে এসেছে ডু, আমরা একটু আগে দেখছিলাম ইউ এর পরে ডু ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইউ এর আগে ডু, অর্থাৎ আগে ভার্ব তারপরে সাবজেক্ট।
তো ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি? তুমি কি তোমার অ্যাসাইনমেন্টটাকে তৈরি করেছো? শেষে দেখো কোশ্চেন মার্ক। তারপর দেখো ডাজ হি স্পিক ইংলিশ? সে কি ইংরাজিতে কথা বলে? দেখো ডাজ প্রথমে এসেছে, তো বি ভার্ব আগে এসেছে, তারপরে সাবজেক্ট। তারপর দেখো ডিড সি ওয়ার্ক অ্যাব্রোড? সে কি বিদেশে কাজ করতো? সে কি বিদেশে কাজ করেছিল? ডিড রয়েছে অর্থাৎ পাস্ট টেন্স। তারপর দেখো শুড আই গো দেয়ার? আমার কি সেখানে যাওয়া উচিত? শুড আই গো দেয়ার? আমার কি সেখানে যাওয়া উচিত? ক্যান ইউ হিয়ার সাউন্ড? তুমি কি শব্দ শুনতে পাও? ডোন্ট ইউ ওয়ান্ট এনি ফুড? তুমি কি কোনো খাবার চাও না? এবার দেখো এখানে ডোন্ট ইউজ হয়েছে, নট চলে এসেছে, তার মানে ইন্টারোগেটিভেরও আবার দুটো ভাগ রয়েছে। উপরের গুলো আমরা সব করলাম অ্যাফার্মেটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, নাবাচক প্রশ্নবোধক বাক্য। ওকে, তো এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমে আমরা সাবজেক্টের আগে বিভাব বসাবো বা ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট দেবো। নেক্সট দেখো দ্বিতীয় উপায় কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখো দ্বিতীয় উপায়টা হলো বিগিনিং উইথ সাম স্পেসিফিক ওয়ার্ড, অর্থাৎ শুরুতে কিছু নির্দিষ্ট শব্দ যোগ করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। সেই শব্দগুলো কি কি? নির্দিষ্ট শব্দগুলো কি কি? দেখো হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোয়েন, হাউ মাচ, হাউ মেনি এটসেট্রা। দেখো হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হাউ মাচ, হাউ মেনি। দিস আর নোন অ্যাজ WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড শব্দের শুরুতেই অর্থাৎ বাক্যের শুরুতেই বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এক্সাম্পল দেখো হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন? তোমার ব্যবসাটা কেমন চলছে? হাউ মানে হলো কেমন। হু ফিক্স দ্য কম্পিউটার? কম্পিউটার কে ঠিক করে? হু মানে হলো কে। হুম ডু ইউ সাপোর্ট? তুমি কাকে সাপোর্ট করো? হুম মানে কাকে। তো দেখো কে, কাকে, কেমন এই সমস্ত শব্দগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারছি। নেক্সট দেখো আরো কিছু, হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম মি? তুমি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করছো? হোয়াট মানে আমরা জানি কি। হোয়াট টাইম ইজ ইট নাও? এখন কি সময়। হাউ মেনি পিপিল হ্যাভ ডায়েড দেয়ার? হাউ মেনি মানে হচ্ছে কতজন, কতজন ব্যক্তি সেখানে মারা গেছে। তো এই সমস্ত WH ওয়ার্ড বা শব্দগুলোকে একদম সেন্টেন্সের শুরুতেই বসিয়েছি। দেখো ওয়ার্ড, হোয়াট, হোয়াট, হাউ মেনি, হাউ, হুম, হু এইগুলো একদম বাক্যের শুরুতেই বসেছে। তারপরে বসেছে সাবজেক্ট বা বিভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর শেষে দেখো জিজ্ঞাসা চিহ্ন। তো এইভাবে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো এখানে কিভাবে নিয়মটা হলো WH ওয়ার্ড প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই রুল তোমাদের ফলো করতে হবে এবং প্লাস শেষে কি জিজ্ঞাসা চিহ্ন কিন্তু মাস্ট। এই রুলটা তোমাদের ফলো করলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাদের বলবো? আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিছু আমি বলে দিয়েছিলাম তখন ইন্টারোগেটিভ ইম্পারেটিভ কি ধরনের। তো এখানে আরো একবার দেখবো। দেখো এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন এটসেট্রা ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো একটা বাক্য তার মাধ্যমে যদি আমরা অনুরোধ, আদেশ, কমান্ড এবং অর্ডার দুটোই আদেশ, অ্যাডভাইস উপদেশ, সাজেশন পরামর্শ এইগুলো বোঝানোর চেষ্টা করি কোনো একটা বাক্যের মাধ্যমে, তাহলে সেই বাক্যটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে প্যাটার্নটা ইউজ করব বা স্ট্রাকচারটা দেখো। সাবজেক্ট প্রথমে, কখনো কখনো সাবজেক্ট ইনভিজিবল হয়ে যায় অর্থাৎ সাবজেক্ট আমরা বসাই না, সেক্ষেত্রেও কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো সাবজেক্ট ওই জন্য ব্র্যাকেটে দেখো ইনভিজিবল দেওয়া রয়েছে। তো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, তো দেখো এক্সাম্পল দেখো টেক কেয়ার অফ ইউ, তুমি তোমার যত্ন নাও। এটা কি একটা পরামর্শ। তো দেখো এখানে সাবজেক্ট কোথায়? সাবজেক্ট নেই, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট অ্যাকচুয়ালি উজ্জ্বল হয়েছে। তো অ্যাকচুয়ালি কাকে বলছি? তোমাকে বলছি টেক কেয়ার করো, এখানে এই ইউটা কি রয়েছে? উজ্জ্বল রয়েছে।
নেক্সট দেখো গিভ মি দ্য পেন, দেখো এখানে সাবজেক্ট নেই, এখানে সাবজেক্ট অ্যাকচুয়ালি ইনভিজিবল রয়েছে, অদৃশ্য রয়েছে। অ্যাকচুয়ালি তোমাকে আমি বলছি যে আমাকে তুমি পেনটা দাও, ইউ গিভ মি দ্য পেন, তুমি আমাকে পেনটা দাও, অর্থাৎ এটা কি একটা অনুরোধ। ডু ইট নাও, এখনই কাজটা করো, এটা কি আদেশ। বি অনেস্ট, উপদেশ। সৎ হও। কাম হেয়ার, এখানে এসো, এটা অনুরোধ বলতে পারো। যদি মাস্টার বলে তখন আদেশ হয়ে যাবে। নেভার টেল এ লাই, দেখো এখানেও কিছু নেই, মানে প্রত্যেকের সামনে দেখো সাবজেক্ট নেই, তোমরা ভেবো না যে সাবজেক্ট নেই, অ্যাকচুয়ালি সাবজেক্ট আছে, এখানে ইনভিজিবল ওয়েতে রয়েছে। তারপর দেখো ডু নট লাভ অ্যাট আদার্স হেল্পলেসনেস, অপরের অসহায়তায় একদমই হাসবে না, এটাও হচ্ছে উপদেশ। লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও, এটাও একটা উপদেশ বলতে পারো। তো এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি, অনুরোধ, উপদেশ, আদেশ, পরামর্শ। তো এই জন্য এই ধরনের সেন্টেন্সকে আমরা বলে থাকি কি ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি হবে, উইশ, ডিজায়ার, প্রেয়ার এটসেট্রা আর এক্সপ্রেসেস বাই দ্য অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ কি বলছে দেখো, কোনো একটা বাক্যের মাধ্যমে যদি ইচ্ছা প্রকাশ হয়, প্রার্থনা প্রকাশ হয়, ডিজায়ার প্রকাশ হয়, সেই ধরনের আমরা সেন্টেন্সকে অপটেটিভ সেন্টেন্স বলবো। ওকে, দেখো প্যাটার্ন, একদম সামনে থাকবে মে, সেন্টেন্স শুরু হবে মে দিয়ে এবং শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ মে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা থাকে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, ব্যাস এই হচ্ছে রুল। তো দেখো এক্সাম্পল দেখো, মে ইউ লিভ লং, তুমি অনেক বছর বাঁচো, এটা কি আমরা প্রার্থনা প্রকাশ করলাম, তুমি অনেক বছর বাঁচো। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ বা ভগবান তোমার মঙ্গল করুন, তো মে আল্লাহ ব্লেস ইউ মানে হচ্ছে ভগবান তোমার মঙ্গল করুন, এটা হচ্ছে প্রার্থনা। উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার খুব ভালো হোক, এটা আমি প্রার্থনা করি। দেখো উইশ প্রথমে, তো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে লং লিভ ইন্ডিয়া, ভারতবর্ষ দীর্ঘজীবী হোক, তো এটাও প্রার্থনা প্রকাশ হচ্ছে। তো এই সমস্ত সেন্টেন্সের মাধ্যমে দেখো ইচ্ছা, প্রার্থনা এগুলো প্রকাশ হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। শুরুতেই থাকবে মে, উইশ, এই সমস্ত শব্দ। ওকে, নেক্সট দেখো আমরা শেষ ক্যাটাগরিতে চলে এসেছি সেন্টেন্সের, যেটা কি হলো, যেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স একদম শেষ পার্ট সেন্টেন্সে সেটা দেখবো। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স which expresses strong sudden feeling or emotion like surprise, pain, delight, anger and disgust। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো সেই ধরনের বাক্য যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা খুবই স্ট্রং এবং খুব হঠাৎ আমাদের অনুভূতি এবং ইমোশনগুলোকে প্রকাশ করে থাকি, যেমন সারপ্রাইজ অবাক হয়ে যাওয়া, পেন দুঃখ ব্যথা বেদনা, ডিলাইট অর্থাৎ আনন্দ হওয়া, অ্যাঙ্গার রাগ এবং ডিসগাস্ট অর্থাৎ ঘৃণা আমরা প্রকাশ করে থাকি। তো দেখো এইখানে সেন্টেন্স আমাদের স্ট্রাকচার কি হবে, দেখো সেন্টেন্সের মধ্যে কিছু স্পেশাল শব্দ থাকবে। অ্যালাস অর্থাৎ দুঃখ প্রকাশ করছে, হুররে আনন্দ প্রকাশ করছে, ব্রাভো এটাও আনন্দ, হোয়াট এখানে হোয়াট প্রশ্নবোধক নয়, কিন্তু এখানে হোয়াট মানে যেমন আমরা কি সুন্দর ছবি, তো এইখানে কি সুন্দরটা হচ্ছে একটা অবাক হয়ে আমরা অনুভূতিটা প্রকাশ করছি। তারপর দেখো হাউ, কি সুন্দরী না, না এরকম কতই না সুন্দর ছবি, তো এই কতই না সুন্দর এইটা হচ্ছে কোনো প্রশ্ন নয়, এটা আমরা অবাক হয়ে বলছি। এটসেট্রা প্লাস আদার্স এই সমস্ত শব্দ থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চিহ্ন থাকবে, সেটা হলো এই এক্সক্লেমেটরি চিহ্ন। এই এক্সক্লেমেটরি চিহ্নটা কিন্তু সেন্টেন্সের মধ্যে থাকবে। এক্সাম্পল দেখো, হুররে আওয়ার ক্রিকেট টিম হ্যাজ ওন দ্য সিরিজ, অর্থাৎ গোটা সেন্টেন্সটা দেখো, গোটা সেন্টেন্সটা দেখো একদম অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে একটা স্পেশাল শব্দ যুক্ত হয়ে গেছে হুররে। তো হুররের সাথে দেখো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স যুক্ত রয়েছে, এই এক্সক্লেমেটরি সাইন যুক্ত রয়েছে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা হলো কি তোমার এখানে এক্সক্লেমেটরি সাইন, তো বুঝতে পারবো এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ আমরা উদাহরণ দেখবো। অ্যালাস হি হ্যাজ ফেল টু কম্পিটিশন, ফেল দ্য কম্পিটিশন,
অ্যালাস অর্থাৎ দুঃখজনক, সে কম্পিটিশনে ফেল করেছে। ব্রাভো, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। বাহ, ব্রাভো মানে হচ্ছে বাহ, তুমি খুব ভালো কাজ করেছো। হোয়াট এ ট্যালেন্টেড গার্ল সি ইজ, শেষে এক্সক্লেমেটরি সাইন, অর্থাৎ এখানে হোয়াট, এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেও আমরা হোয়াট দেখেছিলাম, কিন্তু এখানে হোয়াট মানে ইন্টারোগেটিভ বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হোয়াট এ ট্যালেন্টেড গার্ল সি ইজ, সে কি ট্যালেন্টেড মেয়ে তাই না, এরকম বোঝাচ্ছে। হাউ সুইটলি দ্য কুক সিংস, কতই না সুন্দরভাবে একটা কোকিল গান করে, এক্সক্লেমেটরি সাইন। হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড বাংলাদেশ ইজ, কতই না সুন্দর বাংলাদেশ এই দেশটি। তারপর দেখো হোয়াট আই এ সুপার হিরো, ওয়ার আই এ সুপার হিরো, দেখো এখানে বলেছে ওয়ার আই এ সুপার হিরো, আমরা জানি আয়ের সাথে সবসময় ওয়াস যায়, আয়ের সাথে সবসময় ওয়াস যায়, আর যদি প্রশ্নবোধক করে থাকি বা এক্সক্লেমেটরি করে থাকি তাহলে হওয়া উচিত ছিল ওয়াস তারপরে আই, কিন্তু এখানে একটা স্পেশাল নিয়ম আমি এখানে বলে দিচ্ছি, যখন অলিক ইচ্ছা প্রকাশ করা হয় তখন আয়ের সাথে কি যায়, ওয়ার যায়, ওয়ার শব্দটা যায়। দেখো ওয়ার আই এ সুপার হিরো, যদি আমি একটা সুপার হিরো হতাম, সুপার হিরো হওয়াটা কিন্তু একটা অলিক ইচ্ছা, ঠিক আছে, সেই জন্য আয়ের সাথে ওয়ার গেছে। তারপর দেখো হোয়াট এ পিটি, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স রয়েছে, আই ওয়ার অনেক সময় দিয়ে থাকে, এখানে ড্যাশ পূরণ দিয়ে আই এ সুপার হিরো, ঠিক আছে, সুপার হিরো, এবং অপশনে থাকবে ওয়াজ, ওয়ার, আর এই সমস্ত, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সবসময় ওয়ার, কেননা এই সুপার হিরো একটা অলিক ইচ্ছা। এবং হোয়াট এ পিটি, কি দুঃখজনক। তো এই সমস্ত আমরা সেন্টেন্সের মাধ্যমে কি বোঝাচ্ছি, এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝাচ্ছি। ওকে, নেক্সট দেখো আরো কিছু রয়েছে, ফ্যান্টাস্টিক, কি চমৎকার। হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ একটা বুদ্ধি। পুট দ্যাট ডাউন, ওটাকে নিচে রাখো। লিভ দ্য প্যাকেজ অ্যাট দ্য ডোর। তারপর ওয়াক সফটলি প্লিজ, সরি দেখো শেষ দুটো কিন্তু হবে না, এটা কিন্তু ভুল করে হয়ে গেছে, ঠিক আছে, এই দুটো তো এক্সক্লেমেটরি সেন্টেন্স নয়, প্লিজ দ্য প্যাকেজ এগুলো হবে না, আমি কেটে দিলাম। তো এই পর্যন্ত পুট দ্যাট ডাউন নাও, এই এক্সক্লেমেটরি সাইন থাকলেই কিন্তু সবে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ওকে, তো এই গেল 5টা ভাগ সেন্টেন্সের। এরপর আমরা দেখব স্ট্রাকচার অফ সেন্টেন্স, গঠনগত দিক থেকে সেন্টেন্স ক প্রকারের হয়ে থাকে। আমরা একটু আগে দেখলাম যে কাজ অনুযায়ী বা ভাব প্রকাশ অনুযায়ী সেন্টেন্সের ধরন, এবার আমরা দেখব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠনের দিক থেকে সেন্টেন্স কয় প্রকার হয়ে থাকে। প্রথম প্রকারটা দেখো, সিম্পল সেন্টেন্স, সাধারণ বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। তো এবার এইগুলোর ডিটেলস দেখব। দেখো প্রথমে রয়েছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স ইজ স্ট্রাকচার্ড উইথ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব, অর্থাৎ সিম্পল সেন্টেন্স বা সাধারণ বাক্যতে শুধুমাত্র একটা কর্তা এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্স হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো ক্লজ কি, ক্লজের একটা আমরা চ্যাপ্টার এই থিওরি ক্লাসের মাধ্যমেই করব নেক্সট কোনো ক্লাসে, তার জন্য তোমরা প্রতিদিন ক্লাসগুলো ফলো করবে। তো সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। প্যাটার্ন দেখো, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তারপর কমপ্লিমেন্ট, একদম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সেই রকম, ঠিক আছে। তো সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, কমপ্লিমেন্ট, তো এইটা থাকলেই আমরা তাকে বলবো সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল দেখো, ইন্ডিয়া ইজ এ পপুলেটেড কান্ট্রি। দেখো ইন্ডিয়া সাবজেক্ট, ইজ ভার্ব, এবং তারপরে রয়েছে কমপ্লিমেন্ট, ইজ এ পপুলেটেড কান্ট্রি। তো দেখো এই যে ইজ এ পপুলেটেড কান্ট্রি, এটা কার উপর ডিপেন্ড করছে, ইন্ডিয়ার ওপর। তো এইখানে দেখো একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে। তারপর দেখো, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। লাইফ ইজ নট এ বেড অফ রোজ, জীবনটা গোলাপ ফুলের হচ্ছে বিছানা নয়। তো দেখো লাইফ এটা সাবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট, এবং একটাই এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, ইজ। তারপর দেখো হিউম্যান ইজ দ্য সুপিরিয়র ইন দিস প্ল্যানেট। তো হিউম্যান সাবজেক্ট, এখানে একটাই ফাইনাইট ভার্ব, ইজ। ওকে, তো এইগুলো হলো সব সিম্পল সেন্টেন্স, মানে নর্মাল যে বাক্যগুলো হয়ে থাকে। এবার দেখব আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? A sentence consisting of one principal clause
and one or more subordinate clauses in a complex sentence. অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো সেই রকম বাক্য যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো সেই ধরনের আমরা বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। প্রিন্সিপাল ক্লজ মানে সেই ক্লজটা কারোর উপর ডিপেন্ড করবে না, আর সাবঅর্ডিনেট ক্লজ মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা এই প্রিন্সিপাল ক্লজের উপর কিন্তু ডিপেন্ডেবল। তো সেটা আমরা দেখবো। দেখো এক্সাম্পল দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। তো দেখো ইফ, এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইজ সাবঅর্ডিনেট ক্লজ, মানে যদি তুমি কাজ করো, ইউ উইল শাইন ইন লাইফ, অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ ইজ মেন অর প্রিন্সিপাল ক্লজ। কি বোঝাতে চাইছি দেখো, যদি আমরা প্রথমের এই সেন্টেন্সটা না দিতাম, ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি সেন্টেন্সটা আমরা না দিতাম, শুধু কি বসাতাম, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি তোমার জীবনে কি করবে, শাইন করবে। তো যদি আমরা শুধু লিখতাম ইউ উইল শাইন ইন লাইফ, এটা কিন্তু একটা একা একাই অর্থ প্রকাশ করছে। তো এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর যদি আমরা এই শেষেরটা না দিতাম, শুধু যদি লিখতাম ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিনভাবে কাজ করো, তো যদি এখানে সেন্টেন্সটা শেষ করে দিতাম, সেন্টেন্সটার কিন্তু অর্থ প্রকাশ পেত না। যদি তুমি কঠিনভাবে কাজ করো, ব্যাস, যদি বলে ছেড়ে দিতাম কোনো সেন্টেন্সের মিনিং দাঁড়াতো? তো দাঁড়াতো না। তো এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এইটাকে অর্থ প্রকাশের জন্য আমাদের পরের বাক্যটাও লিখতে হচ্ছে ইউ উইল শাইন ইন লাইফ। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলে থাকি কমপ্লেক্স সেন্টেন্স। দেখো সাবঅর্ডিনেট ক্লজ কাদের বলবো, বিং, দেখো begins with conjunctions like who, which, that, when, how, where, while, if, whether, because, since, as, though, although, till, until, unless, before, after, so that, whenever, wherever, whoever এবং whatever। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স যদি এই সমস্ত শব্দগুলো দিয়ে, যে সমস্ত শব্দগুলো আমি নীলকালিতে মার্ক করে রেখেছি, সেই সমস্ত সেন্টেন্সগুলো দিয়ে শুরু হয় এবং যে সেন্টেন্সটা অন্য একটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে থাকে, সেই ধরনের সেন্টেন্স বা ক্লজকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেট ক্লজ। এইভাবে তোমরা চিনতে পারবে যদি সেন্টেন্সের শুরুতে ইফ থাকে, ওয়েদার থাকে। আমরা দেখলাম, দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, তো ইফ দিয়ে শুরু হয়েছে, তো আমরা বুঝতে পারছি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এক্সাম্পল দেখো, আই নো হোয়ার হি লিভস। দেখো আমরা যদি এইখান থেকে কেটে দিতাম হোয়ার হি লিভস, কোথায় সে বাস করে, তো এটা আমরা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি না। তার আগে যদি আই নো দিই, আই নো আমি জানি, এইটা হলো প্রিন্সিপাল ক্লজ, এবং হোয়ার হি লিভস এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। দেখো আই ডু নট নো হোয়াট হিজ নেম ইজ, কি তার নাম, তো এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং আই ডু নট নো আমি জানি না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। দেখো হোয়াইল দেয়ার ইজ লাইফ, আমি যদি এইখান থেকে কেটে দিই, যেখানে জীবন রয়েছে, দেয়ার ইজ হোপ, সেখানে আশা রয়েছে। তো দেখো হোয়াইল ইজ লাইফ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু হোয়াইল দিয়ে শুরু হয়েছে, এবং দেয়ার ইজ হোপ এই কিন্তু এটা আলাদাভাবেও একটা অর্থ প্রকাশ করতে পারছে, তো এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তারপর দেখো উই ইট সো দ্যাট উই ক্যান সার্ভাইভ। দেখো আমরা যদি শুধু লিখতাম উই ক্যান সার্ভাইভ, তো এটা কিন্তু একটা মিনিং প্রকাশ করতো, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্ভরশীল নয় কোন সেন্টেন্সের উপর, তো এটা হলো প্রিন্সিপাল। আর উই ইট সো দ্যাট আমরা খাই যে জন্য, ঠিক আছে, তো সো দ্যাট এই কথাটা যুক্ত রয়েছে, তো সেই জন্য এইটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, নেক্সট দেখবো কম্পাউন্ড সেন্টেন্স এবং সেন্টেন্সের গঠনগত দিক থেকে শেষ যে রয়েছে, শেষ যে মানে ধরনটা রয়েছে সেটা শেষ। দেখো কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য, এ সেন্টেন্স হ্যাভিং মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লজ লিঙ্কড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশন প্রিসাইডেড বাই এ কমা ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। যৌগিক বাক্য কি ধরনের বাক্য, দেখো যৌগিক বাক্য সেই ধরনের বাক্য যে বাক্যে একের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা কনজাংশন দিয়ে যুক্ত থাকবে এবং যার আগে একটা কমা থাকবে, এই ধরনের আমরা বাক্যকে বলে থাকি কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজই একের বেশি এবং সেগুলো যুক্ত থাকবে কি লিঙ্কারের মাধ্যমে, কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে, এবং তাদের আগে কমা থাকবে। দেখো কনজাংশনস দ্যাট আর ইউজড ইন কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যে লিঙ্কার বা কনজাংশন গুলো ব্যবহার করে থাকে সেগুলো দেখো, বাট, অর,
ফর, নর, অলসো, however, moreover, thus, so, therefore, else, still, as well as, accordingly, otherwise, yet, not, yet, but, also, either or, neither nor, on the contrary। এই সমস্ত বাক্যগুলো থাকলে আমরা এই সমস্ত শব্দগুলো দিয়ে যদি কোনো দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে তখন আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো এক্সাম্পল কি বলেছে, রেসপেক্ট আদার্স অ্যান্ড আদার্স উইল রেসপেক্ট ইউ। দেখো রেসপেক্ট আদার্স এইখান থেকে যদি কেটে দিই এটা একটা আলাদা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, অন্যদের সম্মান করো, এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। এবং আদার্স উইল রেসপেক্ট ইউ এইখান থেকে যদি কেটে দিই অন্যরা তোমাকে সম্মান করবে, এটাও একটা অর্থপূর্ণ প্রকাশ করছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। এবং মাঝখানে কি দিয়ে যুক্ত রয়েছে, অ্যান্ড শব্দ দিয়ে যুক্ত রয়েছে, তার মানে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট দেখো, হি লাভস আস, এখান থেকে যদি কাটি সে আমাদের ভালোবাসে, তো দেখো এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তো এটা হলো প্রিন্সিপাল ক্লজ। বাট হি ডাজ নট শো ইট, তারপর দেখো বাটটা বাদে যদি এইটুকু লিখতাম, হি ডাজ নট শো ইট, সে এটাকে প্রকাশ করে না, তো এটাও কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। তো মাঝখানে কি দিয়ে যুক্ত রয়েছে, বাট, তো বাট দিয়ে যুক্ত মানে এটাও হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তো এই ছিল আজকের সম্পূর্ণ সেন্টেন্সের ক্লাস, যেখানে সেন্টেন্স কি, সেন্টেন্সের 5টা ভাগ, তাদের ডিটেলস, সাথে সেন্টেন্সের স্ট্রাকচারগত 3টে ভাগ, তাদের ডিটেলস, তাদের এক্সাম্পল, তাদের প্যাটার্ন, তাদের কিভাবে স্ট্রাকচার করব, কিভাবে লিখব, সমস্ত কিছু আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে দেখে নিলাম। ওকে, তো আজকের ক্লাসের শেষের আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার, তো ডাব্লিউবিপি এসআই তার কিন্তু দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেছে, 5ই ডিসেম্বর নেক্সট মাস পরীক্ষা, হাতে সময় কম, তো সেই জন্য সিআরপি একাডেমি সম্পাদনার একটা ইবুক লঞ্চ করা হয়েছে, তোমরা এখনই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেইখান থেকে কিন্তু এই ইবুকটা পারচেস করে নাও, যেখানে 4000 প্রশ্ন উত্তর পাবে, গণিত এবং রিজনিং সহ জিকে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যার উপর থেকে। এবং এটা কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এসআই জন্য খুবই খুবই হেল্প করবে, লাস্ট মিনিট সাজেশন ইবুক। তো এই সমস্ত ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। এবং প্রতিদিন এখন তো চেঞ্জ হয়েছে সময়, দুপুর 12টার সময় এই ক্লাসগুলো কিন্তু তোমরা ফলো করবে। ওকে, চেঞ্জ হয়েছে সময়, দুপুর 12টার সময় এই ক্লাসগুলো ফলো করবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।